জয়গুরু। আমি শক্তি সামন্ত, আমি হাওড়া শ্যামপুর থেকে এসেছি এবং বিশেষ কারণে আমার শ্রদ্ধেয় নারায়ণদার কাছে আমরা কিছু কথাবার্তা বলছি ঠাকুর সম্পর্কে। কারণ ঠাকুর যখন প্রয়াণ হয়েছিলেন তখন তার সঠিক বিষয়টা আমরা জানি না। নারায়ণদা ওখানে উপস্থিত ছিলেন, সেই জন্য নারায়ণদার কাছে এই জন্যই জানতে চাইছি যে পুরানো মানুষের মধ্যে একমাত্র নারায়ণদাই রয়েছেন যার থেকে আমরা ছোট ছোট কথা জানতে পারি। এর আগে আমরা অনেকটাই আলোচনা করেছি, তবুও বলবো যে ঠাকুর যেদিন চলে গেলেন, মানে গেলেন, সেদিন আপনি বলছেন ঘরের ভেতরে ছিলেন না বাইরে ছিলেন? ওখানে কেউ থাকতো না? ও মানে পিত্র ছাড়া ঠাকুরের ভেতরে মানে কারো থাকা পারমিশন ছিল না? আচ্ছা, নর্মালি পিত্র ছাড়া কেউ থাকতেন না। ঠাকুর অসুস্থ তখন আজেবাজের লোক ঢুকে কি করবে? একদম ঠিক। তো ঠিক তাই। তাহলে তার আগে মা ছিলেন, পিসিমা ছিলেন, আচ্ছা, আর সুদাপানের মা ছিলেন। আচ্ছা, ওখানে ব্রাহ্মণ নয়, না না ঠাকুরের সেবা করা থাকতেন। সুদাপানের মা। তাহলে ওখানে তো ছোট মা ছিলেন। আর পিসিমা পাড়ার বাইরে, আর ভিতরে আর বাইরে। দাদা চলে যাচ্ছে, তোমরা কোথায় আসো, তাড়াতাড়ি চলে আসো, বাবা দাদা চলে যাচ্ছে, ব্যস্ত হয়ে পড়লে। আচ্ছা আচ্ছা। আর বর্দাকে তো ডায়াল সিস্টেম, তো বোনকে ডায়াল সিস্টেম করে বর্দাকে বারবার ডাকে, বড় কোকা তুমি তাড়াতাড়ি এসো, ঠাকুরের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, কিন্তু বর্দা বুঝতে পারেননি যে বাবা তো রোজই ওরকম করেন, আমাকে সেই ঘরে নিয়ে চলো। আমি আর আমার মা যে ঘর থাকতাম সেই ঘরে নিয়ে চলো। আমাকে বারবার ঠাকুর বলতেন, তুই সেই ঘর দেখেছিস? আমি আর আমার মা যে ঘরে থাকতাম তুই সেই ঘর দেখেছিস? আচ্ছা, আমি কি করে বলবো? পাবনা হিমায়তপুরের কথা না, সেই ঠাকুরের সেই সাধন ভজনের সেই জায়গায় আমি কি করে বলবো? সেই সম্বন্ধে কি বলতো? অজিত গাঙ্গুলি ছিল, ঠাকুর বারবার আমাকে বলতেন, অজিত গাঙ্গুলি আমাকে বলতেন যে মঞ্চে দেখেছি। আমি কোনো কিছু বলতে পারতাম না, কারণ অযথা ওইসব কথা বলে আমি ঠাকুর কাছে বুঝে না। কিন্তু ঠাকুর ঠাকুর ছেলে মানুষের মতো এই অবস্থা। সেদিন এত ব্যস্ত হয়ে গেলেন, সেখানে একমাত্র ডাক্তার হিসাবে ডাক্তার নন্দী মন্ডলকে ঠাকুর থাকতে বলেছিলেন। নন্দীদা বলছেন ঠাকুর সুস্থ থেকে রাখতে করে। ওনার আবার 4-5টা মেয়ে ছিল, সব যুবতী। আচ্ছা, বেলাবাগানে থাকতেন। আচ্ছা, বেলাবাগান মানে দশটিয়ার দেওঘরের যে ওখানে একটা ঘর ভাড়া করা ছিল, ওইখানে থাকতেন। আর মেয়েরা যুবতী ছিল বলে দুষ্কৃতীরা উনি সেই ইয়েতে ঠাকুর বলেছেন, ঠাকুর তো রোজ এরকম ঠাকুর সুলতানকে ঘুমাচ্ছেন। আর নদীদা সেদিন বাড়ি চলে গেছে, মানে নদীরাও সেদিন বাড়ি চলে গেছে। কেউ বুঝতে পারেন না ঠাকুর চলে যাবে। আচ্ছা, তারপরে এখন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এখন তাদের দাদা নিরুপায় ডাক্তার হিসেবে বলতে, এখন তাদের দাদা ওই ঠাকুরকে ওষুধপত্র যেখানে ইমার্জেন্সি ওষুধপত্র ছিল প্রত্যেকটা প্যাকেট খালি, যেটা করতে সেটাই খালি, কোনোটা থেকে খুলেনি। ডাক্তার তাদের আমাকে বলে যে সেই করে নন্দী ডাক্তারকে নিয়ে। আচ্ছা, আমি গাড়ি করে গেট পর্যন্ত, রেলওয়ে গেট পর্যন্ত গেলাম, গেট বন্ধ, ট্রেন আসছে। মানে চারদিক দিয়ে একবারে চারদিক দিয়ে বাধা। মানে ঠাকুরের যে ওষুধগুলো খায় সেগুলো মানে ব্যবস্থা করা, তখনও দেখা যাচ্ছে তাতে কিছু নেই, মানে সব খালি, কোনো ওষুধই নেই। মানে ঠাকুর একবারে ঠিক পরিকল্পিত ভাবে মনে হয় আমি গেলে এখনো মানে চারিদিকে মুহূর্তের মধ্যে ঠাকুর চলে যাবে। 7:55 মানে 27 তারিখে হয়ে যায়। 26 বছর আমরা 27 তারিখে, তাকে ওরা কালেকশন দিলে 27শে জানুয়ারি। তারপর 27 জানুয়ারি কালেকশন করলো 7:55 মানে তো 27শে জানুয়ারি। সেই স্মৃতি মানে মুহূর্তের মধ্যে চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল।
গ্রামবাসীরা মানে ঠাকুর বাংলোতে আর জায়গা দেওয়া যায় না। সতীশ দাস ছিল, হ্যাঁ ওই সতীশ দাস একটা ধুতি বই একটা কাঠ পড়ছে না টাকায় খালি হ্যাঁ হ্যাঁ ওই ঠাকুরকে লাস্ট আমার সাজিয়ে দিয়ে উনি শুতে গেলেন। হুম সে একটু হঠাৎ দেখলো যে ঠাকুরের সামনে কীর্তন হচ্ছে। আমাকে সতীশ সাথে গেলেন, কি রে কীর্তন হচ্ছে? কীর্তন হচ্ছে কেন? দেখুন বারবার দিকে থাকবে। হ্যাঁ তখন ঠাকুর নেই, হ্যাঁ শরীর ছেড়ে গেছে। হ্যাঁ তখন এই পরিস্থিতিতে গ্রাম লোক টাউনের সমস্ত লোক ভেঙে চলে আসছে ঠাকুরকে দর্শন করতে। হ্যাঁ ঠিক ঠিক তো সেই ঠাকুর কাছে বর্দা যখন ঠাকুরকে দেখতে আসলেন, হ্যাঁ জানলেন রোজে বাবা ওরকম ডাক্তারই বলে হ্যাঁ আজকে হয়তো ওরকম বেরোর ডাক্তার বুঝতে পারিনি। হ্যাঁ কিন্তু বঙ্কিমদা গাল চেষ্টা করে ফোন করে করতে করতে বড় কোকা, তবে তাড়াতাড়ি চলে আসো, ঠাকুরকে শ্বাসকষ্ট হচ্ছে করে দাও। আপনার দেখ আবার পুজো টুজো করে সব কিছু করে তারপর আসে। হ্যাঁ, আর ঠাকুর আস্তে আস্তে তখন ঠাকুর বান্ধবের মধ্যে যখন ঢুকলেন, ঠাকুর দেহ ছেড়ে ঘন্টা তখন দেহ সে ঠাকুর পার্লারে এসে ওই ঠাকুর পার্লারের উপর চোখের উপরে বসে কান্না করলেন, হাও হাও করে বাবা চলে গেলেন। বাবা চলে গেলেন, বর্দার কান্না থেকে যতটুকু হ্যাঁ সকলে সবাই কাঁদছে। সে কান্নার সে স্মৃতি মনে পড়লে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট। তখনকার সময় তারপরে যে ঠাকুরকে ধরুন আপনার যে ইয়ে ভগীরথ সরকার হ্যাঁ মেডিসিনের দোকান ছিল হ্যাঁ ওই পাবলিশিং হাউসের সামনে। হ্যাঁ তো এই শিগগিরই ডেরি ফিলিং ইঞ্জেকশনটা নিয়ে আয়, আচ্ছা সালারা তাড়াতাড়ি আয়, আমার বাবাতে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ডেরি ফিলিং ইঞ্জেকশনটা নিয়ে আয়। আর চিৎকার করতে করতে ওই ডিসপেন্সারির দিকে চলে গেলেন। আর ডেরি ফিলিং ইঞ্জেকশন ভগীরথ দাও। অন্যান্য দিন সবার সবার টর্চটা নিয়ে বিছানায় শোন, হ্যাঁ কিন্তু সেটা টর্চটা নিতেও ভুলে গেছেন। আচ্ছা ঠাকুরের সব জায়গায় লাইট জ্বলছে, কিন্তু ভগীরথ ডিসপেন্সারিতে লাইট আর জ্বলছে না। সব ব্যবস্থা করা হচ্ছে ঠাকুরের। সেই একটা স্মৃতি মনে পড়ে ভীষণ কষ্ট হয়। তো লাইট মানে ভগীরথদার দোকানেও লাইটটা বন্ধ হয়ে গেল, মানে জ্বলছে না, সব দিকে আলো জ্বলছে, ঠাকুরের মধ্যে সব সব আলো জ্বলছে, কিন্তু ভগীরথদার ডিসপেন্সারিতে লাইট জ্বলছে না। উন্নতির টর্চটা আসেনি, হ্যাঁ সেদিন টর্চটাও নেননি হাত। এই অবস্থা। মানে তিনি যে যাবেন একবারে পরিকল্পিত। হ্যাঁ, আপনি স্টেশন রোডে যাচ্ছেন, সেখানেতেও সেখানে মানে ছোট ক্রসিং এ ট্রেন এসে গেছে। ওই বিছানার উপরে ছোট মা, পিসিমা, হ্যাঁ তারপরে বঙ্কিমদা আর কাজলদা তো ছেলে নেই সবসময়। ওই সময় ছোট মা ছিলেন, বড় মাও ছিলেন। হ্যাঁ, ছোট মা বড় মাও ছিলেন, বড় মা তো ওই ঘরটাই ছিল। চলতে পারতেন ও না তো। বড় মা চলতে পারতেন না, হ্যাঁ, ছোট মা ছিলেন ওখানে। ছোট মা সবসময় ছিলেন। তারপরে আমি আর ওই বড় মার কাছে থাকতো যে ওর কি নাম ধীরেন ভুক্ত, হ্যাঁ ওই বস্তা যেমন নেই কুলিরা হ্যাঁ হাতে হাত মিলে হ্যাঁ তারপরে বস্তা রেখে হ্যাঁ বড় মাকে আমি আসে ইয়ে ধীরেন মন্ডল, হ্যাঁ ধীরেন ভুক্ত, হ্যাঁ বড় মাকে ওইভাবে কোলে করে এনে ঠাকুরের সামনে একটা চেয়ার দিলাম, ওখানে বসিয়ে দিলাম। বড় মা তো কথা বলতে পারছে না, করে অজস্র কান্না। বড় মার কান্নার সাংঘাতিক, বুঝতে পারছেন, কথা বলতে পারতেন না তো, হ্যাঁ 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 সেই অবস্থায় বাপরে বাবা, ভয়ঙ্কর অবস্থা, সাংঘাতিক অবস্থা। মানে প্রকৃতি একবারে সেজে গেছে, ঠাকুরকে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, মানে প্রকৃতি সেজে গেছে, একবারে ঠাকুরকে নিয়ে চলে যাবেন বিভিন্ন দিক দিয়ে প্রতিকূলতা, বিভিন্ন দিক দিয়ে। ছোটমা, হ্যাঁ পিসিমা, হ্যাঁ তারপরে ওই সৌদাপা নেমা, আচ্ছা এরা উপস্থিত। পিসিমা তো পাশাপাশি ঘর বাইর করছেন,
আমার দাদা চলে যাচ্ছে, আমার দাদা চলে যাচ্ছে, খালি কে তাড়াতাড়ি আসো, কেউ নেই, এই যাও কলকাতায়। হ্যাঁ, সবাই কলকাতায়, হ্যাঁ কলকাতায় ভয়ঙ্কর অবস্থা। মুহূর্তের মধ্যে চারিদিকে কলকাতা টিভি থেকে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করা হচ্ছে ঠাকুর চলে গেছেন। মানব দা তখন ওই কোথায় ডিউটিতে ছিল, মিলিটারিতে, সেখানে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওরা চলে আসলো। আচ্ছা, সেই অবস্থার মধ্যে দিয়েই এই দিনটা কেটেছে, তখনকার সময় এটা কেটেছে। যাক, ভালো লাগলো, ভালো লাগলো। মধ্যে চারিদিকে খবর চলে গেছে, সেখানে লোক আর ঠাকুর বাংলাদেশ জায়গা নেই। সেই জন্য কি তাড়াতাড়ি ঠাকুরকে দাহ করা হলো? সেই জন্য তাড়াতাড়ি ঠাকুরকে যে দাহ করা হলো সেই জন্য সেই দিনেই করা হলো, না তার পরের দিনে? না, ঠাকুরকে সিঙ্গেল চৌকি থাকে না, ওই চৌকিতে বসছেন ওইদিকে, সেই চৌকিটা রেডি করে সেই বিছানা করে ঠাকুরকে সেই ঘরে ওই বিছানার উপরে শুয়ে দেওয়া হলো। কিন্তু ঠাকুর তো নেই তখন, তখন ঠাকুরের পণ্ডিতরা ওই বাংলা একজন পণ্ডিত, মস্ত পণ্ডিত, বারাণসী, তাকে তিনি চলে আসলেন। মৃতদেহ সূর্য আসতের আগেই মৃতদেহ দাহ করা দরকার। আচ্ছা, তিনি বললেন। আচ্ছা, তাহলে চারিদিক থেকে চন্দন কাঠ টাঠ যেখান থেকে যেই বাড়িছে সবাই নিয়ে আসলো। ঠাকুরকে কাঁধে করে না হয়নি, ওই চৌকিটা সবাই হাতে করে ধরে নিয়ে যাওয়া হলো। ঠাকুর নাম করতে 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 ওই রাধার সময় নাম করতে 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 ওই সমাধি যেখানে হলো সেখানে ঠাকুরকে নিয়ে শুয়ে দেওয়া হলো। বেদি টেদি যাও তখন পাকা হলো পরে পরে হয়েছে, তখন তো বেদি ছিল না, তখন তো পাকা শ্মশানই ছিল। একটা উঁচুকে সেখানে ঠাকুরকে দাহ করা হলো। তখন কটা? বিকেল? শেষ স্মৃতির কথা না, ঠাকুরকে যখন দাহ করা হলো সে তখন বিকেল, নিশ্চয়ই বিকেল হয়ে গেছে তখন, সূর্যাস্তের আগে। বললাই মুখে আগুন দিলেন। হ্যাঁ, সেটা টাইমটা কোটায় ছিল তখন? সকল না কেউ টাইমের দিকে খেয়াল রেখেছে না, তো বিকালে তো 4টে সাড়ে 4টে সাড়ে 4টের পরে। তখন আর কেউ, তখন কি ছোটদা চলে এসেছিলেন না আসেননি? ছোটদা চলে এসেছিলেন কলকাতা থেকে? ছোটদা ঠাকুরকে যখন বড়দা ঠাকুরের কাছে আসলেন তখন শরীরে যে ঠাকুর আর নেই। বুঝতে পেরেছি। কিন্তু বড়দা বুঝতে পারেননি যে রোজই তো ঠাকুর সকালবেলা বেড়াতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, আমাকে সেই ঘরে নিয়ে চল। সেই ঘরে মানে আমি আর আমার মা যে ঘরে থাকতাম সেই ঘরটা তো কেউ বুঝতে পারেনি। তো তাদের গাড়িতে করে নিয়ে ওই ঠাকুর বাংলার ভিতরে দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসতেন, আবার ওই পার্লারে ঢুকে দিয়েছেন, ঠাকুর সেখানে ঢুকে পেতেন। এইটা না, আমি আর আমার মা যেই ঘরে থাকলাম সেই ঘরে নিয়ে, সেই ঘরের হদিসকে জানবে। কিন্তু উনি কোন ঘরের কথা বলছেন, তিনি এই ধরিত্রীর থেকে দেহটা রেখে চলে যাবেন, সেটা কেউ বুঝতে পারেনি। আরো বড় সাথে মানে ঠাকুর তাহলে ঠাকুর চলে যাওয়ার কিছুদিন আগে থেকেই বলতেন আমাকে সেই ঘরে নিয়ে চল, এরকম বলতেন সেই ঘরে নিয়ে চল, যে ঘরে আমার মা থাকতেন সেই ঘরে নিয়ে চল। আমি আর আমার মা যে ঘরে থাকতেন সেই ঘরে নিয়ে চল। আমি ঠাকুর কাছে বেশিরভাগ বসে থাকতাম। আচ্ছা, ঠাকুর তুই দেখেছিস সেই কথা? আপনাকে জিজ্ঞাসা করতো যে তুই কি দেখেছিস সেই ঘরটা? আমি বেশিরভাগই ঠাকুরের কাছে বসে থাকতাম। তাহলে আপনাকেও ঠাকুর জিজ্ঞাসা করেছেন যে সেই ঘরটা তুই দেখেছিস? বলতো আপনাকে? আমি কি বলতো? নীরব। অজিত গাঙ্গুলি ছিল, ঠাকুর বারবার তখন জিজ্ঞেস করছেন অজিত গাঙ্গুলি বড়দের দেখেছি। আমি কি বলতে পারি? দেখেছি। কখনো বলতে পারি। সেই স্মৃতির কথা মনে পড়ল, মানে চারিদিকে গ্রামকে গ্রাম, শহরের দোকানপাট সব বন্ধ, সব দোকানপাট বন্ধ সব। মানে ঠাকুরকে যেদিন নিয়ে যাওয়া হলো, কিসে নিয়ে যাওয়া হলো? খাতে তো ওই হাতে করে না, চারিদিকে ওই চৌকিটাকে ধরে, তাই তো? ধরে সবাই হাতে করে নাম করতে করতে
রাস্তা নাম করতে করতে নিয়ে গেল তখন, তাই তো? হ্যাঁ। ওই চৌকিটা কি ফুলের মালা দিয়ে কোনো সাজানো ছিল না হয়নি সেরকম সাজানো? না, ব্রাহ্মণ ছাড়া কেউ ছিল না। আচ্ছা, আহ, আমি বলছি ফুল ফুল। কাজলদা তো ছিলেনই, হ্যাঁ, কাজলদা তো ছিলই। বঙ্কিমদা, কাজলদা ছিলেন, বঙ্কিমদা ছিলেন, বরদা ছিলেন। বরদা খালি ছিলেন না। বরদা হ্যাঁ হ্যাঁ, বরদা তো মানে ছিলেন। এই যে যখন দাহ করা হয় তখন তো বরদা ছিলেন। হ্যাঁ, বরদা ছিলেন। তখন মানে অ্যাকচুয়াল আপনি বলতে যাচ্ছেন বেনারসের যে পুরোহিত তিনি বলেছিলেন যে সূর্যাস্তের আগে হ্যাঁ, এটাকে দাহ করে দিতে হবে, হ্যাঁ। তাই তো? বরদাই ও ওই বালানন্দ আশ্রমের পুরোহিত, বালানন্দ আশ্রমের পুরোহিত পণ্ডিত। পণ্ডিত হ্যাঁ। তিনি বিধান দিলেন যে সূর্যাস্তের আগেই সূর্যাস্তের আগে আগেই এটাকে দাহ করতে হবে। সূর্যাস্তের পরে আর হ্যাঁ, দাওয়াত করা যাবে আর দাহ করা যাবে না। সেই জন্য এবং ওই না। সূর্যাস্তের আগেই ঠাকুরের মুখে আগুন দেওয়া হবে। আচ্ছা, এবং তার আগে আমাদের যে লৌকিক যে আচার আচরণ ছিল, লৌকিক যে আচার আচরণ, ওই যে এরিয়ার মধ্যে হ্যাঁ, যেখানে হ্যাঁ। সেখানে বিপ্র ছাড়া কেউ ঢোকে নেই। আচ্ছা, মানে বিপ্র ছাড়া ওখানে কেউ ঢুকতে পারেনি বা ঢুকেও তাহলে নি, নেই মানে তাহলে না সেই বিধান নাই, কিন্তু ঢুকে নেই ঢোকে না, সাধারণত ঢোকে না। নর্মাল ওয়েতে। মানে আপনি যেহেতু বিপ্র নয় বলে আপনিও বাইরে থাকতেন নাকি, তাই তো? সেটাই বোঝাচ্ছে তো। ছোট মা, কাজলদা, পিসিমা, হ্যাঁ, তারপরে বঙ্কিমদা, হ্যাঁ, এই প্রমুখ ব্যক্তিরা হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই যে বইটা লিখেছে মণিলাল চক্রবর্তী, মণিলাল চক্রবর্তী। উনি ভিতরে ঢুকেননি, তখন এসে পৌঁছাননি, কিন্তু ওনার বাড়ি ছিল এদিকে, বর্দার বাড়ি যেতে রাস্তায়, ওখান থেকে আস্তে আস্তে গেটে তালা, আর তখন আর গেটে তালা দেওয়ার প্রশ্ন নেই। তখন আপনার যে হ্যাঁ। অক্সিজেনের কথা বলছিলেন, অক্সিজেন ছিল হসপিটালে, হ্যাঁ, অক্সিজেন ছিল হসপিটালে, অক্সিজেন রাত্রিবেলা অক্সিজেনটা পেল না। হসপিটালের আমার জন্য ওই বাংলাদেশের যতীন যতীন মন্ডল নাকি টাইটেল ছিল, হ্যাঁ, হ্যাঁ, যতীন পাহারাদার, হ্যাঁ। ও অক্সিজেন সিলিন্ডার আনতে গেল, আচ্ছা, কিন্তু ঠাকুরবাড়ির গেট খোলো, গেটের তালা, গেস্ট হাউসের গেটের তালা, হসপিটালের গেটের তালা, হ্যাঁ। জানুয়ারি মাস ওই শীতের দিনে, কিন্তু হঠাৎ যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে এটা কেউ বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি, নট ইভেন কাজলদাও বুঝতে পারেনি। কাজলদাও বুঝতে পারেনি। কিন্তু ঠাকুর চলে যখন যাচ্ছেন তখন ছোট মা, কাজলদা, তারপরে আমাকে কাজলদা বান্ধব শিগগিরই ওই ডাক্তারকে ডেকে নেয়, ননিমন্ডল ননিমণ্ডল। ওনার বাড়িতে হ্যাঁ, গেলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি গাড়ি নিয়ে গেলাম, গ্রিলের গেটটা বন্ধ, কোন রকম সব ব্যবস্থা ঠাকুর করে রেখেছেন, হুম। যত ইমার্জেন্সি ওষুধ ঠাকুরের, হ্যাঁ, কাজলদা যেটা ধরছেন সেটাই খালি, যেটাই ধরছেন সেটাই খালি, মানে কোনো ওষুধই নেই। এই নাই। তারপরে বলুন যে ডেরিফিলিন, হার্টের ইঞ্জেকশন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডেরিফিলিন ইঞ্জেকশনটা নিয়ে আয়, সালারা তাড়াতাড়ি আয়, আমার বাবাজে চলে যাচ্ছেন, কিন্তু উনি ভগীরথ দারুর মেডিসিনের দোকান, হ্যাঁ, উনি অন্যান্য দিন টর্চ নিয়ে শোন, হ্যাঁ। সেদিন টর্চটাও নিয়ে যেতে ভুলে গেছেন। আচ্ছা, উনি ঘরের ইলেকট্রিকের সুইচ গুলিতে কোনো লাইট জ্বলছে না, মানে পার্লারের চারদিকে লাইট জ্বলছে কিন্তু ঠাকুর বাড়িতে সব জায়গায় লাইট জ্বলছে, ওই ডিসপেন্সারিতে লাইটটা জ্বলছে না, ঠাকুরের সব ব্যবস্থা করা। সব ব্যবস্থা করাই ছিল, মানে কোনো বাঁধন আর বাঁধছে না তখন। কিন্তু যখন ছোড়দাকে বললেন যে কলকাতা না গেলে নয়, তখনই বোঝা গিয়েছিল যে সে তো সকালবেলা, হ্যাঁ, সকালবেলা বলছি তো সেই দিন সকালবেলা। ছোটদা, বাবা আমি কলকাতায় যাব, ঠাকুর বলছেন যে আজকে না গেলে হয় না, ঠাকুরের ভাষা বোঝা মুশকিল, হুম। ঠাকুরের ইচ্ছা নয় যে তুমি কলকাতায় যাও। হ্যাঁ, ঠিকই তো একদম। বলে, বাবা ওখানে যে মিটিং আছে, আমাকে আমি যে কথা দিয়েছি, হুম, ঠাকুর বলে যে কথা যখন দিয়েছি তাহলে যেতে হয়। হুম, সবাই নিশ্চিন্তে চলে গেলেন। হুম। আসেন না, হ্যাঁ হ্যাঁ আসেন না। বর্দা যখন এলেন তখন সময় তো অনেক পেরিয়ে গেছে। হ্যাঁ
তখনও বিছানা থেকে নামানো হয়নি। নামানো নাই হোক, কিন্তু তাহলে 1 ঘন্টা সময় তো পেরিয়ে গেছে। আমার প্রশ্ন সে জায়গায়। তখন ঠাকুরকে জীবন্ত অবস্থা দেখতে পাননি। আচ্ছা আচ্ছা ঠাকুর আচ্ছা যখন আচ্ছা। দেহ শেষ করে গেলেন, হ্যাঁ হ্যাঁ। তখন বর্দা তার ব্যস্ততা দেখে হুম চলে গেলেন স্নান টান করে। হুম হুম হুম। এসব দেখলো ঠাকুর বাংলোর মধ্যে খুব কীর্তন হচ্ছে পাগলার সামনে। হ্যাঁ তো সত্যি তাই কিনে কি খবর? হ্যাঁ, এটা যেখানে কীর্তন হচ্ছে, এত কিছু হচ্ছে, উনি তিনি বুঝতে পারলেন নি। একটা প্রশ্ন তো আসবেই। কীর্তন হচ্ছে, তখন মুম্পেন সেই সতীশ দাস হ্যাঁ রাস তামাক খাওয়া আগে ঘরে গেছে হ্যাঁ। কিছুক্ষণ আগে হ্যাঁ। গিয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ দেখা যায় ঠাকুর বাংলাতে কীর্তন হচ্ছে সমানে। আচ্ছা। তারপর উনি বলে কিনে কীর্তন হচ্ছে কেন? হুম তখন কথা বলে তো গিয়ে দেখুন, হুম। তখন আচ্ছা। আর নেই। মুখে কথা বলানোর জন্য উপায় তার মানে নেই। বর্দাকে প্রচুর পরিমাণে ফোন করা হয়েছে, তার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে উনি এখানে যখন সেই- মানে সকালে কীর্তন হচ্ছে, তার মানে সকাল হয়ে গেছে তখন। সকাল হয়ে গেছে না? হ্যাঁ, যখন কীর্তন মারাই গেছেন তখন বর্দা যখন এলেন তখন সকাল হয়ে গেছে তো। হ্যাঁ? না তা হয় না, বলতাম না না, তেমন নয়, ভোরবেলা, আমি সকাল বলছি হয়ে গেল না? ঠাকুর মারা গেলেন আপনার 4:55, বর্দা যখন এলেন তখন তো সকাল হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ সকাল হয়ে গেছে, সকাল। না খুব তার ব্যস্ততা দেখে হুম তার মধ্যে বর্দা বাড়ি তো ওইটা, হুম। ওখান থেকে বর্দা রেডি হ্যাঁ, আস্তে আস্তে একটু সময় লাগে। আস্তে আস্তে সময় লাগলো তো। হ্যাঁ হ্যাঁ, তখন ওইখানে ঠাকুর রান্নার মধ্যে ঢুকেই হুম বুঝতে পারলেন বর্দা বাবা নেই। হ্যাঁ এই তখন সব খুলে টুলে বিচারের উপরে বসে ঠাকুর ধরে খুব কান্না। আর লোকজন তখন আসে, সবাইকে দেখে বর্দা বলেন বাবা নেই, বাবা নেই। সেই বর্দার যে পরিস্থিতি প্রকাশ করার ভঙ্গি, হ্যাঁ। ওই দিকে তো হাজার হাজার লোক সমানে কান্নার রোল চলছে সব জায়গায়। আচ্ছা, এবার আর একটা কথা হলো যে কাজলদা ইঞ্জেকশন যে দিল, কাজলদা তো ইঞ্জেকশন দিয়েছিলেন। হ্যাঁ, কালুদা লাস্টে ওই যে ডেরি ফেলেন যখন এনে হাটে দিলেন, হ্যাঁ। তখন ঠাকুর নেই। আচ্ছা, মানে তার আগেই ঠাকুর চলে গেছেন, তারপরে ইঞ্জেকশন দেওয়া হলো, তারপর ইঞ্জেকশন বুঝতে পারেন না যে ঠাকুর চলে গেছে। বুঝতে পেরেছি। ও, সকলের ধারণা যে হয়তো ইঞ্জেকশনটা দেওয়ার পরই হয়তো ঠাকুর চলে গেছেন, সকলের ধারণা এটা। কিন্তু আপনি না, বলছেন ঠাকুর তো আগের থেকেই আছেন। হ্যাঁ, মানে কাজলটা আগে থেকেই ছিলেন, হ্যাঁ। আমি তা বলছি না, আমি সকলের যেটা ধারণা। কাজলদাকে ডাক্তার হিসাবে হেল্প করার মতন কেউ নেই। প্যারে জানি ইমার্জেন্সি ওষুধ যত প্যাকেট ছিল সব খালি, যেটা দেখলেন সবই খালি। তারপরে ওই ভগীরথার ডিসপেন্সারিতে শুনলাম তো। দৌড়াতে দৌড়াতে আসতে হ্যাঁ, হ্যাঁ। সারা রাত তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ। আমার বাবা যে চলে গেলেন, হ্যাঁ, কিন্তু ডেরি ফেলিন ইঞ্জেকশন খুঁজে পেতে পেতে ঠাকুর চলে গেলেন। ওই ঠাকুরের যে কোনো ওষুধ নেই, হ্যাঁ। তার মানে কি অলৌকিক হয়ে ওষুধগুলো উড়ে গেল? হ্যাঁ। ঠাকুরকে যে ওষুধ খাওয়ানো হতো, তার ওষুধ নেই, সব খালি। যদি হাতটা চলে, হ্যাঁ, সেই জন্য ওই পুষ্টা করেছিল। হাতটা আচ্ছা। চলে স্পেশাল প্রেসার দিয়ে, পাম্প দিয়ে যেটাই করা হয়, ব্রিথিং করা হয়, সেটা আর হলো না। সেই দৃশ্য কল্পনা করা যায় না। বাহ। গ্রামকে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর সব বাজার হাট বন্ধ করে সবাই সমস্ত পাড়ায়, প্রতিটি টাউনের সমস্ত দোকানপাট বন্ধ, সব ছুটে আসছে ঠাকুরকে দেখার জন্য। ঠিক কথা, একদম ঠিক, একদম ঠিক। তাহলে ওই যে মণিলাল চক্রবর্তী, ওনার ওই স্মৃতি 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 দিতে না স্মৃতি মানায়, ওটা মেয়েদের আমার এই ঘটনা উনি বলছেন যে তুমি তো ছিলে, তুমি বলো। আমি তো ডিটেলস বলতে ছোট্ট করে একটু লিখেছিলেন, ওই বইটার মধ্যে লেখা আছে। ওইটার মধ্যে আছে কিনা দেখে কোনটা, উনি 2 ঘন্টা বের করেছেন তো, কোন ঘন্টা ফার্স্ট ঘন্টার মধ্যেই হবে হয়তো। আচ্ছা, তখন এটা পাওয়া গেছে, তাতে কিছুটা লেখা ছিল, হ্যাঁ, তাতে কিছুটা লেখা ছিল, উনি লিখেছিলেন, দেখেছিলেন। তাতে কিছু লিখেছিলেন। ওনাকে ওনার হুম। ফোনে একবার জিজ্ঞেস করেছিলেন। হুম হুম হুম। উনি তো বয়স্ক আছে। নানান নন্দী ছিল, নারায়ণ নন্দী ছিল। ওকে আমার কাছে থাকতো তো, হ্যাঁ,
আমি ওকে তাড়াতাড়ি বললাম যে তুই শিগগিরই বাবা আসানসোলে আসেন তো, হুম। বাবাকে খবর দেয়। হুম। এই সময় ঠাকুরকে না দেখলে আর জীবনে দেখা পাবে না। হুম। ওর সঙ্গে সঙ্গে ধরো লোকাল ট্রেন ধরে আসানসোল গেল, গিয়ে দেখেছে বাবা সেখানে নেই। কেন কেউ বুঝতে পারে নাই যে ঠাকুর চলে যান হঠাৎ। সুস্থ মানুষ সবার সঙ্গে আপনি গল্প আপনি করে- যে ওই নারায়ণ নন্দীকে পাঠালেন কাকে আনার জন্য? হ্যাঁ? আমার শ্বশুর। বাবাকে মানে আনতে- আপনার বাবাকে? বাবাকে আসানসোলে থাকতেন? আসানসোল ফিল্ডে ওয়ার্ক করতে কোথায়? ও আসানসোলে ছিল ওই যে। আসানসোল, চিত্তরঞ্জন, হ্যাঁ। রানীগঞ্জ, হ্যাঁ হ্যাঁ এসব এই অঞ্চলে- সবগুলো ফিল্ডে কাজ করতেন। বাহ, দারুণ, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আসলে পুরুষোত্তমের লীলা তো, তার চলে যাওয়া লীলাটা বড়, মানে কি বলবো, তিনি অন্তর্যামী তো, তার অন্তর্লীলাটা হ্যাঁ, নিজের ইচ্ছা করে সব ও- নিজের ইচ্ছে করে যেন সবই তৈরি করে তখন দিয়েছে। এই মোবাইলের যুগও ওরকম ছিল না, তখন ছিল না তো। আর আর- সেইটাকেই যখন ওষুধ না থাকে আর তাহলে কি সব- ভাববে সাধারণ সব- মানুষ? ভাববে তাহলে ওষুধ রাখেনি। আচ্ছা, তখন যেমন ফটো অক্সিজেন, তোলা এই যে অক্সিজেনের কথা বলা ইয়ে হচ্ছে, ছিল না। যে অক্সিজেন আনতে গেলে 3টে তালা খুলে যেতে হবে অক্সিজেন, হ্যাঁ। সেটাও সময় পায়নি। সেখানে সাধারণ মানুষ কি বলছেন যে অক্সিজেন রাখেনি, অক্সিজেন ছিল না, রাখা হয়নি অক্সিজেন। আবার সাধারণ মানুষ যেটা বলছেন যে ঠাকুরের কি নতুন খাট ছিল না, ফুল নিয়ে সাজানোর অবস্থা ছিল না। কিন্তু তখনকার যে পরিস্থিতি, বারানন্দ ব্রহ্মচারী আশ্রমে যিনি মহারাজ, মানে যিনি পুরোহিত, তিনি বিধান দিয়েছিলেন যে সন্ধ্যার আগেই এটাকে দাহ করতে হবে, সন্ধ্যা পেরোনো যাবে না। সেই জন্য দাহটাও তাড়াতাড়ি করা হলো হিসেব মতো। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে অনেকেই বলছেন ঠাকুরের মরে যাওয়ার পর সেখানে নাকি ঠাকুরের থেকে রক্ত বেরিয়েছিল। এখন সেটা কে দেখেছে? আমার প্রশ্ন, সেখানে তো বিপ্র ছাড়া কেউ থাকতো না, তাহলে টোটালটাই ধোঁয়াশা। মানে যেগুলো লেখা হয়েছে এগুলো টোটালটাই ধোঁয়াশা। আর সেই ধোঁয়াশাটাকেই বিভিন্ন ভাবে মানুষ রিপ্লাই করছে। ঠাকুরকে মেরে ফেলা হয়েছে। কাজলদা যেহেতু শেষ ইঞ্জেকশনটা দিয়েছিলেন, কিন্তু সাধারণত জানে না যে একমাত্র নারায়ণদার কাছ থেকে আমরা জানতে পেলাম যে ইঞ্জেকশনটা দেওয়ার আগেই, যে ইঞ্জেকশনটার কথা বলছিলেন কি নাম জানো? ডেরিভেলিন, হ্যাঁ, ডেরিভেলিন ডেরিফিলিন যে ইঞ্জেকশনটা ঠাকুরকে দেওয়া হয়েছিল, ঠাকুর যখন ঠাকুরের বুকে কাজলটা যখন দিয়েছিলেন, তখনই তার আগেই ঠাকুর তার দেহটাকে অবসান করেছেন। ডেরিভেলিন ইঞ্জেকশন দেওয়ার আগে ঠাকুর চলে গেছেন। ঠিক আছে, তার ফলে তবু কাজলদা কিন্তু চেষ্টা করেছিলেন যে ডেলিফিলিন ইঞ্জেকশনটা দিলে যদি হার্টের বিটটা খোলে, বা যদি সিস্টেম, মেডিকেল সিস্টেম তাই বলে, আস্তে 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 যদি জায়গাটা তৈরি হার্ট হয়, বন্ধ হয়ে গেছে, ডেরিভেলিন ইঞ্জেকশন দিলে অনেক সময় হার্টটা খুলে যায়। যে হুম। চালু হয়ে যায়। একদম একদম হার্টটা খুলে যায়, কিন্তু সেটাও হলো। তিনি তো ব্যবস্থা করে রেখেছেন, আমি থাকবো না। তাহলে আপনি বলছেন বর্দার দুর্ভাগ্য, বর্দা আসতে পারলেন না, তার তিনি ভেবেছিলেন যে দৈনন্দিনকার মতো হয়তো বাবা আমাকে ব্যক্তি ব্যস্ত করে ডাকছে, তাই তো। কিন্তু যখন তাকে বারবার ফোন করছেন বঙ্কিমদা রায় যখন বারবার ফোন করছেন, তাহলে বর্দার আসতে দেরি হলো। এই দেরি হলো কি কারণে দেরি হলো তাও আমরা জানি না। তো আমার প্রশ্ন হলো যে যা কারো সম্পর্কে ভেবে লাভ নেই আর বলেও লাভ নেই। না, না। তিনি ভেবেছেন কোনোভাবে রকম ভেবেছেন যে হয়তো আগে মানে বেড়াতে যাবে, সেই রকম চিন্তা ভাবনা ছিল, সেই জন্য বোধহয় আমাকে ঘন ঘন ফোন করে ডাকছে, সেই জন্য তিনি আসেননি। বর্দা যখন এলেন তখন কীর্তন হচ্ছে, পার্লারে তখন কীর্তন হচ্ছে, বর্দা এসে জিজ্ঞাসা করলেন যে কীর্তন হচ্ছে কেন, তখন তিনি বুঝতে পারলেন বাবা আর এই দেহে নেই। বর্দা ভেতরে ঢুকলেন, ঢুকে ঠাকুরের কাছে বিছানায় বসে কান্নাকাটি শুরু করলেন। তা দেখে বাবা আর নেই, বাবা আর নেই, বাবা আর নেই। কাজলদা তখন কোথায় ছিলেন? না, লোকজন যখন আসছে, হ্যাঁ ঠাকুরের আত্মা যখন চলে গেল, হ্যাঁ হ্যাঁ সবাই মন্দিরে সব কীর্তন হচ্ছে, গান হচ্ছে, হ্যাঁ ওই সতীর দিনে তামাক সেজে, লাস্ট তামাক সাজে ঠাকুরকে খাওয়া চলে গেলেন। খাই চলে গেলেন। তারপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে করতে হঠাৎ দেখতে ঠাকুর মন্দিরের সামনে কীর্তন হচ্ছে। আচ্ছা তো সে এসে আমাকে জিজ্ঞেস করছে, কিরে কীর্তন হচ্ছে কেন? আচ্ছা তখন জবাব দেওয়ানো ধরে গিয়ে দেখুন, তখন দেখো ঠাকুর আর দেহতে নেই। মানে মুহূর্তের মধ্যে যেন আলো নিভে গেল। হ্যাঁ। এক দেড় ঘন্টার মধ্যে, মানে ভোর 4টের আগে, মানে 3টের পর থেকে, 2:30-3টের পর থেকে যেন একটা 2:30-3টের পর। ইঞ্জেকশন দেওয়ার ঝড় চলছিল। হুম। আগেই ঠাকুর চলে গেছে। হ্যাঁ, না আমি তা বলছি না, আমি বলছি 4:55 গেলেন, ঠাকুরের শ্বাসকষ্ট বা যা কিছু যেটা
তিনটে থেকে শুরু হয়েছিলেন, যদি ধরাও যায় যে তিনটে থেকে শুরু হয়েছিলেন, ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করা হলো যদি হাতটা চালু করা চালা যায় কিনা, ঠিক আছে। তার আগে ডাক্তারের বিধানের বাইরে ওটা। হ্যাঁ, একদম একদম ওটা ডাক্তার, তখন তো ঠাকুর চলে গেছেন আপনি বলছেন। তাহলে ঠাকুর তিনটে থেকে আড়াইটা তিনটের পর থেকে 4:55 মধ্যে ঠাকুর নিজেকে অন্তরালে নিয়ে চলে যাবেন, ওই সময়ের মধ্যেই চলে গেছে ওই সময়টা। ওই সময়ের মধ্যে, সেটাই বলছি। তাহলে 1.5 থেকে 2 ঘন্টা, আড়াইটা থেকে যদি হয় 3টে, ওই- 4:30, 5টা, তাহলে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে ঠাকুর তার অন্তর্নীলা পরিত্যাগ করলেন, ঠিক আছে। কিন্তু কাজলদা যখন ইঞ্জেকশনটা দিলেন তখন ঠাকুর আর ছিলেন না, তারপরে উনি ইঞ্জেকশনটা মেরে পুশ করেছিলেন মানে ওটা কয়েক মুহূর্তের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যেই। কাজা নিজে দৌড়িয়ে দৌড়িয়ে হসপিটালে এই বেসরকারিতে গেলেন, উনি সব কিছু দেখে লাইট জ্বলছে না। অন্যদিন টর্চটা নিয়ে শোয়, সেদিন টর্চটাও নিয়ে চলছে না, হুম, কিন্তু ঠাকুর বাড়িতে সব জায়গায় লাইট জ্বলছে। হুম। ঠাকুরের সব ব্যবস্থা করা। সব ব্যবস্থা করা। তার আগের থেকে ঠাকুর আপনার বলতেন, হুম, দেবীরা আমরা সব ঠাকুর কাছে বসে থাকতাম তো, হ্যাঁ, ঠাকুর বলতেন যে এই আমার 80 বছর হতে আর কত বাকি আছে রে। 80 বছর না 81 বছর হ্যাঁ, ঠাকুর। ঠাকুর বলতেন, হ্যাঁ, আমরা যারা বসেছিলাম সবাইকে, হ্যাঁ, সবার উদ্দেশ্যে ঠাকুর বলতেন, হ্যাঁ। আমার 80 বছর হতে আর কত বাকি আছে রে। আমি দেবীটাকে জিজ্ঞেস করতাম, দেবী মুখার্জি, আচ্ছা, ঠাকুর রোজে এই কথা বলেন কেন? আচ্ছা, ঠাকুর রোজে বলেন আমার 80 বছর হতে আর কত কত আছে বাকি রে। রে? আচ্ছা। হ্যাঁ। দেবীটা বলছে যে 80 বছর পরে, ঠাকুর 80 বছর বয়সে পৃথিবীর একটা হয়তো বিরাট পরিবর্তন পরিবর্তন করতে পারি, কিন্তু ঠাকুর যে চলে যাবেন এটা বুঝতে পারি। কেউ বুঝতে পারে নো বডি। এবং তার আগে ঠাকুরের কোনো অসুস্থতা বা মেডিকেলে ভর্তি হওয়া বা অনেক কিছু সমস্যা, কোনো কিছুই ছিল না। সমস্ত ইমার্জেন্সি ওষুধপত্র হ্যাঁ, প্যাকেট গুলো হ্যাঁ। যেটাই কাজে হাতে সবাই খালি সব ক্যারি যাই করতেন তো। হ্যাঁ, ওই যে ঠাকুরের পারমিশন নিয়ে কলকাতায় চলে গেলেন, হুম, দেখলেন যে ঠাকুর সুস্থ আছেন। হুম, ছোটদার ঠাকুরের পারমিশন নিয়ে কলকাতায় গেলেন, হুম, ঠাকুর বললেন যে না গেলে হয় না। হুম, তখন ছোটদা বললেন যে বাবা আমি যে ওদের কথা দিয়েছি তো কথা যেতে যেতে হয়। হুম, ছোটদা ঠাকুর সুস্থ তো, হুম, কথা দিলে যেতে হয়। তাহলে ছোটদা গেলেন, তারপরে এইসব ঘটনাগুলো ঘটতে ঘটতে ঠিক 5:55 সব চলে গেলেন। আজকে শ্রদ্ধেয় নারায়ণদার কাছে আমরা যা জানতে পারলাম তা অতুলনীয়, অভাবনীয়। কারণ এখনকার মানুষ সাধারণত এই বিষয়গুলো জানে না। নারায়ণদা একমাত্র একজনই আছেন, এখনো জীবিত আছেন, যিনি আমাদের কাছের মানুষ, প্রেমী মানুষ, ভালোবাসার মানুষ। তার থেকে কিন্তু আজকে আমরা যা জানতে পারলাম এটা একটা অমূল্য রতন। জয়গুরু, আজকে আপাতত এখানে রাখা শেষ করছি। আবার যদি কখনো সময় পাই নারায়ণনাথ থেকে আরো অনেক অমূল্য জিনিস আমরা জানতে পারবো। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।